প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কেশপুরে যাওয়ার পথে কোলাঘাটে জরুরি অবতরণ। মমতার ছবি না থাকলে 10 ভোটও পেতাম না, শিবির বদল 3 বিধায়কের দলের নূতন সমীকরণ। তদন্তের সহযোগিতার পুরস্কার, মেসিকাণ্ডে বড়সড় স্বস্তি অরূপ বিশ্বাসের। পুজো মিটলেই ভোটের বাদ্যি, বাংলায় পুর নির্বাচন কবে, বড় বার্তা অগ্নিমিত্রার। জোড়াফুল প্রতীক কার হাতে, চলতি সপ্তাহে ভবিষ্যৎ নির্ধারণ মমতা ঋতব্রতর। নতুন নীতি নির্ধারণে নবান্নের শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, কি বললেন রাজ্যের 2 মন্ত্রী। তৃণমূলে দৈনন্দিন খরচে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের স্পেশাল অফিসার, সিব্বলের সওয়ালে জবাব সুপ্রিম কোর্টের। পঞ্চায়েত এলাকায় বাড়ি বানাতে নতুন আইন আনছে সরকার, বড় ঘোষণা দিলীপ ঘোষের। অভিষেককে এখনই গ্রেপ্তার নয়, পরপর এফআইআর নিয়ে প্রশ্ন তুলে সাময়িক রক্ষা কবচ হাইকোর্টের। বেনজল দুর্নীতি রুখতে নিচু স্তরে খোলনলচে বদল, 12 জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি। এবার প্রাথমিক থেকে স্নাতকোত্তর সিলেবাসে বিস্তারিত ক্ষুদিরাম, বড় ঘোষণা শুভেন্দুর। হালি শহরে রেস, এবার কলকাতায় শ্যামবাজারের কর্মসূচির পর মমতাকে শুনতে হলো চোর স্লোগান। ক্লিনচিটের পর ফের তদন্ত, আরজিকর কাণ্ডের অভিক দেকে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া পদক্ষেপ। গুটি কয়েক কর্মীর বেতন দিতেই মাসিক 51 লক্ষ, সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর। 10 মাসে 2.65 কিলোমিটার সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়ার পাতাল পথে পৌঁছালো দিব্যা, 2029-এ ছুটবে জোকা এসপ্ল্যানেড মেট্রো। তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর, বিদেশে বসেই রিমোট কন্ট্রোলে চলছে ব্যবসা, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা স্বীকৃতি সহ 6 দাবি, অমিত শাহকে স্মারকলিপি মথুরাপুরের সাংসদের। ভোটার তালিকায় নাম কাটায় আটকে নিট ও সরকারি চাকরি, ট্রাইব্যুনালে দ্রুত আইনি জট মেটানোর নির্দেশ হাইকোর্টের। এসআইআর মামলায় কমিশনকে তথ্য জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে প্রশ্ন। 10 বছর বিধায়ক থেকে উপেক্ষিত মোহবনি, অনেক জ্বালিয়েছে, ক্ষুদিরামের ভিটেতে যেতেই গো ব্যাক শুনলেন শিউলি। 7ম পে কমিশনে পরামর্শ নিতে ওয়েবসাইট চালুর সিদ্ধান্ত, নবান্নে প্রথম বৈঠক থেকেই একাধিক ঘোষণা। ক্লিনচিটের পর ফের তদন্ত, আরজিকর কাণ্ডের অভিক দেকে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া পদক্ষেপ। গেরুয়া হলো সাদা, বিতর্কের মাঝে একাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই। মাঝ আকাশে 300 ফুট নেমেছিল ফুকেত দিল্লি বিমান, এয়ার ইন্ডিয়ার সিইওকে তলব করল কেন্দ্র। এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত। অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব, জেলবন্দি সন্দীপনকেও জেরা করতে পারে সিবিআই টিম। ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, 25 লক্ষ টাকা হাতালো কাউন্সেলিং সংস্থা। খিদিরপুরে নিখোঁজ 11 মাসের শিশু, ফেরালো পুলিশ। লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক, নিউটাউন, রাজারহাটেও চলবে ট্রাম শুরু সমীক্ষা। পুলিশের সুরক্ষাতেও রক্ষা নেই, রাতে জনতার তাড়া খেয়ে সীতায় ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া। ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের। গৃহহীন এখনও 23 লক্ষ, রাজ্যে সময়মতো আবাস প্লাস সমীক্ষা শেষ করতে চালু সেলফ সার্ভে। কেটে বসানো বা স্ট্যাম্প নয়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফুলিয়ায় তাঁতের বুননে তৈরি জাতীয় পতাকা। দেশজুড়ে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, খুশির হাওয়া উনসানিতে। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ, 27টি জায়গার নামকরণে চীনের আপত্তিতে কড়া জবাব দিল্লির। বন্ধু হেমন্ত নাকি আন্দোলনরত পড়ুয়া, সমর্থনে ধর্ম সংকটে মধ্যবর্তী রাস্তা নিলেন কেজরিওয়াল। ভারতে প্রথমবার আসছে প্লাস্টিকের টাকা, 10 এবং 20 টাকার 100 কোটি নোট চালুর সবুজ সংকেত কেন্দ্রের। স্টেট ব্যাংকের লকারে রেখেছিলেন 50 লক্ষের গয়না, 23 বছর পর খুলে দেখলেন সব হাওয়া। ইতিহাস মনমোহন সিংয়ের প্রতি সদয় হবে, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রশংসায় মোদীকে বিঁধলেন সানিয়া।
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নিয়ে যাওয়া হলো ঝাড়খণ্ডের ওয়াংচুককে। এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ করানো হলো কপ্টার। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও শোনা যাচ্ছিল খারাপ আবহাওয়ার কারণেও এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। এই সম্ভাবনাতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। কেশপুরের সভা থেকে তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণেই কোলাঘাট থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছন তিনি। এদিন দমদম বিমানবন্দর থেকে আকাশপথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তার। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে রওনার আগেই ওই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখেন। এরপর সেই কপ্টারে কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি। এদিন দমদম বিমানবন্দর থেকে আকাশপথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তার। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে রওনার আগেই ওই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখেন। এরপর সেই কপ্টারে কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি। পালাবদলের পর তৃণমূল কংগ্রেসে যে ভাঙন দেখা গিয়েছিল তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা কয়েকজন বিধায়ক প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের এই অবস্থানের পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ঋতব্রত শিবিরের শক্তি কি কমতে শুরু করেছে? পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তুলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একজোট হয়েছিলেন জোড়াফুল প্রতীকে জিতে আসা একাধিক বিধায়ক। তবে সোমবার বিধানসভায় অন্য ছবি দেখা গেল। বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান বলেন, তৃণমূল কংগ্রেস জোড়াফুল প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের সঙ্গে জড়িত। তার দাবি, মমতার ছবি না থাকলে তিনি 10টাও ভোট পেতেন না। তিনি আরও জানান, তার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই মমতার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে এসেছেন। একইভাবে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এবং মেটিয়া বুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লাও মমতার প্রতি নিজেদের সমর্থনের কথা জানান। এরপর থেকেই রাজনৈতিক মহলে ঋতব্রত শিবির নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। এদিকে হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মসূচি পালন করে কালীঘাটপন্থী তৃণমূল। কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ হয়। হাজরা মোড়ে পুলিশ এবং তৃণমূল সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং কয়েকটি জায়গা থেকে কর্মীদের গ্রেপ্তার করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কর্মসূচিতেই শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ ও পুলক রায়দের সঙ্গে দেখা যায় তৌসিফুর রহমান, বিভাস সর্দার এবং আব্দুল খালেক মোল্লাকে। এরপর কুণাল ঘোষ দাবি করেন, শুধু এই 3 জনই নন, আরও 23 থেকে 24 জন বিধায়ক ফোন এবং হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করে বলেন, বিভাস সর্দার ও তৌসিফুর রহমানের দায়িত্ব তিনি নেবেন না। তবে আব্দুল খালেক মোল্লা এখনও তাঁদের সঙ্গেই আছেন। পাশাপাশি তাঁর দাবি, তাঁদের শিবিরে এখনও 65 জন বিধায়ক রয়েছেন। মেশিকাণ্ডে আরও খানিকটা স্বস্তিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর রক্ষা কবচের মেয়াদ অনেকটা বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 30শে নভেম্বর পর্যন্ত অরূপের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মেশি মামলার পরবর্তী শুনানি 17ই নভেম্বর। হাইকোর্টের একক বেঞ্চ আগেই রক্ষা কবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষা কবচই আপাতত বহাল থাকছে। অরূপের রক্ষা কবচ বাতিলের দাবিতে শতদ্রু দত্তর করা মামলায় এখনই কোনো হস্তক্ষেপ করল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। এদিন আদালতে মেশিকাণ্ড সম্পর্কিত দুটি রিপোর্ট পেশ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিশ্র। তিনি জানিয়ে দেন, তদন্তের সব রকমভাবে সহযোগিতা করছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আদালত জানিয়ে দিয়েছে, অরূপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। তদন্ত শেষ হলে চার্জশিটও জমা করা হবে। তবে 30শে নভেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা যাবে না। গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাকে সামনে থেকে এক ঝলক দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন ফুটবল প্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে মেসির সঙ্গে তার একাধিক ছবি, ভিডিও। তার পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেও মেসির ছবি দেখা যায়। অব্যবস্থার অভিযোগে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয় মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্তকে। তিনি ছাড়া পেতেই অরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, গাজোয়ারি করে প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন অরূপ। সে ঘটনা জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এই মামলায় অরূপ ইতিমধ্যেই বার তিনেক বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। পুলিশি তলবে সাড়া দেওয়ার পুরস্কার হিসাবেই বারবার রক্ষা কবচ পাচ্ছেন তিনি।
আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুরভোট, সেই বার্তা দিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে উন্নয়ন হবে, বহু জায়গায় কাজ থমকে গিয়েছিল, বহু পুরসভায় প্রশাসক বসিয়ে কাজ চলছে। বাঁকুড়া থেকে সেই বার্তা এদিন দিয়েছেন মন্ত্রী। এদিন বাঁকুড়ার প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী। রাজ্যে পালাবদলের পরে একাধিক পুরসভা ভেঙে গিয়েছে, বহু জায়গায় প্রশাসক বসানো হয়েছে সরকারের তরফে। ডিসেম্বর নাগাদ রাজ্যে পুরভোট হতে পারে, সেই সম্ভাবনার কথা রাজ্য রাজনীতিতে ছড়িয়েছিল। এদিন সেই বিষয়কেই উস্কে দিলেন মন্ত্রী। তাহলে কি পুজোর পর থেকেই পুরভোটের দামামা বাজবে? আগামী ডিসেম্বরে রাজ্যে পুরসভা নির্বাচন হতে পারে বলে গতকাল বাঁকুড়ায় এসে জানালেন তিনি। বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন পুরমন্ত্রী। অডিটোরিয়ামে ঢোকার মুখেই প্রশাসনের হাতে থাকা পুরসভাগুলির নাগরিক সমস্যার কথা তার কাছে তুলে ধরেন স্থানীয়রা। সেই সমস্যার কথা মন দিয়ে শোনেন মন্ত্রী। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, নাগরিক পরিষেবা দেওয়াই অন্যতম উদ্দেশ্য, উন্নয়নের মাধ্যমে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। অগ্নিমিত্রা বলেন, প্রতিটি দপ্তরই বসে আসে, কোনো দপ্তরে শেষ 15 বছর কাজ হয়েছে বা তার আগের 34 বছর কোথায় কাজ হয়েছে, প্রত্যেকটা দপ্তরকেই হাতে ধরে তৈরি করতে হবে। ডিসেম্বরেই পুরভোট করার কথা ভাবা হচ্ছে, সেই কথাও এদিন জানিয়েছেন অগ্নিমিত্রা। পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে, সেই কথাও জানিয়েছেন মন্ত্রী। কোনো মানুষের যাতে পরিষেবা পেতে সমস্যা না হয় সেসব নিজে লক্ষ্য রাখছেন, সেই কথাও জানিয়েছেন পুরমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর বাঁকুড়া জেলা 3টি পুরসভার পুরপ্রধান পদত্যাগ করেছেন। ফলে নির্বাচিত পুরবোর্ডের পরিবর্তে ওই পুরসভাগুলির প্রশাসনিক দায়িত্ব এখন প্রশাসকের হাতে। পুরপ্রধানহীন ওই পুরসভাগুলির রাস্তা, নিকাশি, পানীয় জল, আবর্জনা সাফাই সহ নানা নাগরিক সমস্যা নিয়ে এদিন পুরমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়। সমস্যাগুলি শুনে দ্রুত নির্বাচিত পুরবোর্ড গঠনের ইঙ্গিতই কার্যত দিয়েছেন তিনি। জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হলে কি দল রক্ষা পাবে? বেশ কয়েকদিন ধরেই এই চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। আর প্রতীক শেষ পর্যন্ত হাতছাড়া হলে তৃণমূল কংগ্রেস দলও কি মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবেন? এখনও পর্যন্ত যা খবর, সম্ভবত স্বাধীনতা দিবসের আগে চলতি সপ্তাহেই জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে চলেছেন বলে একটি বিশেষ সূত্রের দাবি, যার অর্থ নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস নাম এবং তার জোড়াফুল প্রতীক শেষ পর্যন্ত তৃণমূল নেত্রীর বিদ্রোহী শিবিরের হাতেই তুলে দিতে পারে। সেক্ষেত্রে আসল তৃণমূল বলে প্রমাণিত হয়ে যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। মমতার বিদ্রোহী শিবিরের অর্থ একদিকে বিধানসভায় 65 জন বিধায়ক, আর অন্যদিকে সংসদে তৃণমূল ছেড়ে যাওয়া এবং এনসিপিআইতে যোগ দেওয়া 20 জনের সাংসদের দল। নির্বাচন কমিশন ইতিমধ্যে দুই শিবিরকেই সময় দিয়ে নিজ নিজ সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করে জন্য যা যা তথ্য প্রমাণ দেওয়ার তা জমা দেওয়ার। দুই শিবিরের তরফেই সেই নথি পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তাদের 1997 সালে দল তৈরির প্রস্তুতির সময় থেকে যাবতীয় নথি, আন্দোলনের তথ্য প্রমাণ সব দাখিল করেছে কমিশনে। বিদ্রোহী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের তরফে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক হিসাব সহ যাবতীয় নথি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। এর মধ্যে ঋতব্রতদের বাড়তি সময় না দেওয়ার জন্য কমিশনকে চিঠি দিয়েছেন মমতা। যদিও এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে, তার আগে আগে নতুন করে আর কোনো পক্ষই এ নিয়ে মন্তব্য করতে নারাজ। জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন তা নিয়ে কালীঘাট শিবিরে চর্চা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, তৃণমূল নেত্রী ইতিমধ্যে বিকল্প প্রতীক কী হতে পারে তারও প্রস্তুতি নিয়ে রেখেছেন, কারণ তিনি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন জোড়াফুল প্রতীক হয়তো তার হাত থেকে কেড়ে নিবে কমিশন। ওই সূত্রের দাবি, জোড়াফুল গেলে অন্য যে প্রতীকই হোক, ফুল তাদের প্রতীকেই থাকবে। সেক্ষেত্রে কারো কারো দাবি, সূর্যমুখী ফুলকেও প্রতীক হিসাবে রাখতে পারেন মমতা। তবে প্রতীক আর দল গেলে একেবারে নতুন করে শুরু করতে হবে তাকে। এই মুহূর্তে যে কজন এনসিপিআই সাংসদ তৃণমূল ছেড়ে এনডিএ জোটে নাম লিখিয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। তবে কি তাদের এনসিপিআই দলের অস্তিত্ব কি আর থাকবে না? কালীঘাট শিবিরের প্রশ্ন, শুধু সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে কিভাবে ঋতব্রতরা নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে পারবেন? তাদের তো সংখ্যাগরিষ্ঠ সাংসদ সংখ্যাও দরকার। এনসিপিআইতে চলে যাওয়া সাংসদদের নিয়ে তাহলে কি ভাবনা ঋতব্রত শিবিরের? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রকাশ্যে এলে তবেই এ নিয়ে নতুন করে চর্চা সামনে আসতে পারে। তার আগে কোনো পক্ষই আর নতুন করে মুখ খুলছে না। ফলে দুই শিবিরেই এখন টানটান উত্তেজনার পরিবেশই রয়েছে। সোমবারই এর মধ্যে ঋতব্রতরা দাবি করেছেন তাদের সঙ্গে 65 জন বিধায়কই আছেন। সেদিকে থেকে সংখ্যা হ্রাস আর নয়, বরং তা বাড়তে পারে, উল্টো দাবিও রয়েছে। এর মধ্যে আবার এনসিপিআইকে দুই সাংসদ আবার কালীঘাট শিবিরে ফিরতে চেয়েছেন বলে সংসদে দাবি করেছেন। তাদের বক্তব্য, তারা এনসিপিআইতে থাকলেও এনডিএতে নেই। তবে প্রতীক না কালীঘাট শিবিরের হাতছাড়া হয়ে গেলে সব হিসাব ওলটপালট হয়ে যেতে পারে।
রাজ্যের নতুন শিল্পনীতি রূপায়ণে চূড়ান্ত রূপরেখা তৈরি লক্ষ্যে এবার দেশের প্রথম সারির শিল্পপতি ও বিভিন্ন বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসে রাজ্যের শিল্প সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠী নবান্ন সভাঘরে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকটি প্রায় 3 ঘন্টা ধরে চলে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এছাড়া কিছুক্ষণের জন্য বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠক শেষে শিল্পমন্ত্রী তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে রাজ্য সরকার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করতে চাইছে। তার কথায় আমরা সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনেছি ও নোট করেছি। এই সমস্ত গুরুত্বপূর্ণ মতামত প্রস্তাবিত শিল্পনীতিতে অন্তর্ভুক্ত করা হবে। শিল্পমন্ত্রী দাবি করেন যে শিল্পনীতির খসড়া চূড়ান্ত করার আগে সমস্ত বণিক সভা ও শিল্পপতিদের মুখোমুখি বসিয়ে তাদের মতামত নেওয়া। রাজ্যে এই ধরনের ইতিবাচক বৈঠক আগে কখনো হয়নি। শিল্পের জন্য জমি অধিগ্রহণ একটি বড় চ্যালেঞ্জ এবং সেই সূত্রে সিঙ্গুরের অতীতের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠলে স্পষ্ট ও সদর্থক আশ্বাস দেন শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি জানান যে বর্তমান সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যাতে শিল্পের স্বার্থ বা রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ হয়। সমস্ত পদক্ষেপই অত্যন্ত স্বচ্ছ ও সদর্থক দৃষ্টিভঙ্গি রেখে নেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, নির্মলাজি সব সময়ই বাংলার পরিস্থিতির সঙ্গে গভীরভাবে যুক্ত। বাংলায় বিজেপির প্রচার ও সার্বিক অবস্থার তদারকিতে তিনি বহুবার এসেছেন। অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও রাজ্য সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে। অর্জুন সিং জানান যে সাম্প্রতিক আলোচনা ওই বৈঠক কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ করে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উপর আলাদা করে জোর দেওয়া এবং কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। একটি হলো চা বাগান শ্রমিকদের উন্নয়ন, অন্যটি বস্ত্র শিল্প ও তাঁতিদের সুরক্ষা। অর্জুন সিংয়ের মতে কেন্দ্রীয় স্তর থেকে এই দুটি ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখানোটাই রাজ্য ও স্থানীয় শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কোন অ্যাকাউন্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নিয়ন্ত্রণ রয়েছে এবং দলে দৈনন্দিন খরচ চালাতে কতটা অর্থ ব্যবহার করা যাবে, এই নিয়েই গতকাল সুপ্রিম কোর্টে চলল দীর্ঘ শুনানি। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের আবেদনের শুনানি হয় বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি পি ভারালের বেঞ্চে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাক্তন এক হাইকোর্ট বিচারপতিকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে তার তত্ত্বাবধানে দলে দৈনন্দিন খরচ চালানোর জন্য 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থায় বহাল রাখা হবে কি না, নাকি আরও অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া প্রয়োজন, গতকাল মূলত তা নিয়ে আলোচনা হয়। তৃণমূলের হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, দলের প্রায় 250 কর্মী চলতি মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন বাবদ মোট দায় প্রায় 53,23,000 টাকা। পাশাপাশি অফিস কর্মী, নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন পরিষেবা দেওয়া সংস্থার পাওনাও মেটাতে হবে। দলের 17টি অফিস চালাতে মাসে প্রায় 1 কোটি টাকা খরচ হয়। নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ভেন্ডারের বিলও বকেয়া রয়েছে। সিব্বলের দাবি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগে কথিত অপরাধলব্ধ অর্থের পরিমাণ প্রায় 60 কোটি টাকা, অথচ দলের বিভিন্ন অ্যাকাউন্টে মোট 400 কোটির বেশি টাকা রয়েছে। তার প্রশ্ন, অভিযোগের অর্থের তুলনায় এত বেশি টাকা কেন আটকে রাখা হবে? 36টি অ্যাকাউন্টের মধ্যে 5টি সেভিংস এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং 31টি ফিক্সড ডিপোজিট রয়েছে বলেও জানান তিনি। তার বক্তব্য, ফিক্সড ডিপোজিট ভাঙলেও টাকা সেই ফ্রোজেন অ্যাকাউন্টেই চলে যাবে। তবে কেন্দ্রের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু জানান, ভারতীয় ব্যাংকের দুটি অ্যাকাউন্ট কোনো সংস্থার দ্বারা আটকে রাখা হয়নি এবং তাদের হিসাব অনুযায়ী সেখানে প্রায় 125 কোটি টাকা রয়েছে। বিচারপতি সুন্দরেশ জানতে চান, দৈনন্দিন খরচের জন্য হাইকোর্টের 9 জুলাইয়ের নির্দেশই কি যথেষ্ট নয়? রাজুর উত্তর, ওই ব্যবস্থায় প্রয়োজনীয় খরচ চালানোর সুযোগ রয়েছে। শুনানিতে দলের অভ্যন্তরীণ বিরোধও সামনে আসে। অভিযোগকারী বিধায়ক বিশ্বনাথ দাসের হয়ে আইনজীবীকে পরমেশ্বর দাবি করেন, কোন পক্ষকে তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টি নির্বাচন কমিশনের সামনে বিচারাধীন। একাধিক অ্যাকাউন্টে আর্থিক অনিয়মের প্রশ্ন রয়েছে। অন্যদিকে মেনকা গুরুস্বামীর বক্তব্য যে অ্যাকাউন্টগুলিকে আনএনকাম্বার্ড বলা হচ্ছে, তার একটি সংবাদপত্রের অর্থ এবং অন্যটি সদস্যদের কল্যাণ তহবিল, যেখান থেকে কর্মীদের বেতন বা অফিসের ভাড়া দেওয়া হলে নতুন সমস্যা তৈরি হতে পারে। শেষে বিচারপতি সুন্দরেশ স্পষ্ট করে দেন, আপাতত আদালতের লক্ষ্য দলের দৈনন্দিন কাজকর্ম যাতে সম্পূর্ণ থমকে না যায় তা নিশ্চিত করা। 2 মামলায় নিষ্পত্তি করে বিষয়টি হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের বিবেচনার উপর ছেড়ে দেওয়ার কথা জানান বেঞ্চ। মূল মামলায় সংশ্লিষ্ট সব পক্ষ নিজেদের বক্তব্য রাখতে পারবে।
গ্রামে বাড়ি তৈরির নিয়মে এবার বড় বদল আসতে চলেছে জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শহরের মতো পঞ্চায়েত এলাকাতেও বাড়ি বানানোর আগে নিতে হবে নকশার অনুমোদন। ইচ্ছেমতো নির্মাণ করে রাস্তা ড্রেন আটকে দেওয়া দিন শেষ করতে নতুন বিধি আনার পথে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। খুব শীঘ্রই সেই বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু শহরেই নয়, অপরিকল্পিত নির্মাণের জেরে গ্রামাঞ্চলেও বর্ষায় জল জমার সমস্যা ক্রমশ বাড়ছে বলে মনে করছে সরকার। মন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় পুকুর ড্রেন বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে, ফলে স্বাভাবিক জল নিকাশির পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না। এই প্রবণতা রুখতেই পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির পর জলমগ্ন পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তখনই তিনি বর্ষাকালে জল জমা দীর্ঘস্থায়ী সমস্যা এবং তার পিছনে অপরিকল্পিত নির্মাণের ভূমিকা তুলে ধরেন। দিলীপ ঘোষ বলেন, প্রতি বছর অগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে মানুষের ভোগান্তি হয়। এর কোনো শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহরগুলির দিকে দেখুন, চারিদিকে একই অবস্থা। পুকুর ড্রেন বন্ধ করে টাকা পয়সা দিয়ে বাড়ি করে নিয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হতো সেই পুকুরগুলি নেই। দিলীপ ঘোষের বক্তব্য, এতদিন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে শহরের মতো বিস্তারিত আইনি কাঠামো না থাকায় সেই সুযোগ নিয়েছেন অনেকে। নতুন আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, আমরা পঞ্চায়েতে নতুন আইন আনছি যাতে এই ধরনের বেনিয়ম না হয়। রুরাল এবং আরবান এর মাঝে একটা শব্দ চালু হয়েছে, রারবান। এই এলাকায় যথেচ্ছ বাড়ি করে রাস্তা আর ড্রেন আটকে দেওয়া হয়েছে। পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনো আইন ছিল না, এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে এর জন্য আইন তৈরি হয়েছে, কারণ গ্রামে এখন অনেক বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাটও তৈরি হচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন রাজ্যের আইন স্টাডি করে একটা আইন তৈরি করেছি, সেটা সিস্টেমে দেওয়া হয়েছে। অর্থ দপ্তর পর্যন্ত গেছে। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি যাতে শহরের মতো গ্রামেও আইন মেনে বাড়ি তৈরির অনুমতি পাওয়া যায়। নতুন বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির আগে অনুমোদন নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক হতে পারে। শুধু ছোট বাড়ি নয়, বড় বাড়ি এবং ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। নির্মাণের নকশা, জায়গার ব্যবহার এবং রাস্তা নিকাশির সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলিও নতুন ব্যবস্থার আওতায় আসবে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে। স্বভাবতই বিধি কার্যকর হলে পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে এতদিনের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণ আসতে পারে। 26-এর ভোটের ফলের পরেই একের পর এক এফআইআর তাঁর বিরুদ্ধে। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার নয়, 31শে অগস্ট পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন 4 মের আগে তাঁর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়েছিল কিনা এই মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে তা সরাসরি জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। এএসজি স্বীকার করে নেন যে 4 মের আগে অভিষেকের বিরুদ্ধে এমন কোনো মামলা নথিভুক্ত ছিল না। এরপরই আদালতের পর্যবেক্ষণ, সব মামলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের আগের মামলায় বিষয়টি মাথায় রেখেই পুরো বিষয়টি বিবেচনা করা হবে। তবে আদালত স্পষ্ট করে যে এই পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূল এফআইআর খারিজ করা হচ্ছে না এবং সব পক্ষকে হলফনামা বিনিময়ের সুযোগ দেওয়া হবে। তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট থানাগুলির সমস্ত মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত এফআইআর বাতিল করার আবেদনের শুনানিতে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে না এবং পুলিশ স্বাভাবিক তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে একই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে তদন্তের নামে কোনো ধরনের জোর জবরদস্তিমূলক বা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তার অন্তর্বর্তী আইনি সুরক্ষার মেয়াদ বাড়িয়ে 31শে অগস্ট পর্যন্ত করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী 25শে আগস্ট। রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনজল বের করতে শুদ্ধকরণের পথ নিয়েছে বঙ্গ বিজেপি। নিচুতলার বড় অংশে তোলাবাজি ও দলবিরোধী কাজকর্ম চলায় বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ছড়িয়েছে 250-র বেশি। দলবিরোধী অনৈতিক কার্যকলাপ করা হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, সেই জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ। তাই এবার একেবারে জেলা স্তরেও দলের খোলনলচে বদলাতে চলেছে রাজ্য বিজেপি। এখনও পর্যন্ত যা খবর, সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই 12 জনের বেশি জেলা সভাপতিকে সরিয়ে দেওয়া হতে চলেছে। বদল হতে চলা এই সমস্ত সাংগঠনিক জেলার দলের সভাপতিরা নিজেদের দায়িত্ব পালন করতে পারছেন না বলে অভিযোগ এসেছে শীর্ষ নেতৃত্বের কাছে। নিচুতলা যাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে ওই সমস্ত জেলা সভাপতিদের সুসম্পর্ক থাকায় দলীয় স্তরে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নিচুতলা থেকে এই রিপোর্টও রাজ্য নেতাদের কাছে গিয়েছে।
শুধু তাই নয়, তারপরই বদল হতে চলেছে 200-রও বেশি মণ্ডল সভাপতি। একই সঙ্গে দলের শীর্ষস্তরের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হঠাৎ করে যারা বিজেপি হয়ে গিয়েছে তাদেরকে কোনোভাবেই পুরসভার ভোটে টিকিট দেওয়া হবে না, কারণ বহু জেলায় পঞ্চায়েত ও পুরসভায় এখন হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়া প্রাক্তন তৃণমূলীরা রাজ করছে। সূত্রের খবর, বিজেপির যেহেতু সংগঠন সেভাবে নেই সেই সব এলাকায়, তাই সেই হঠাৎ বিজেপি তথা প্রাক্তন তৃণমূলীদের সঙ্গে রাখছেন বিজেপি নেতারা। আর বিভিন্ন এলাকায় ওই হঠাৎ বিজেপিরাই দাদাগিরি দেখাচ্ছে। পুরসভার নির্বাচনে টিকিট হাসিল করতেও তারা মাঠে নেমে পড়েছে। 24 পরগনা, হাওড়া, হুগলি, আসানসোল থেকে বিজেপির নিচুতলা নিয়ে অভিযোগ আসছে রাজ্য নেতৃত্বের কাছে। বিভিন্ন জেলায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে। হাওড়া থেকে হুগলিতে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থেকে গন্ডগোল প্রকাশ্যে আসছে, যাতে খুশি নয় আরএসএসও। আগামী 22 থেকে 30 আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির করবে বিজেপি। সেখানে যারা বক্তা থাকবেন তাদের প্রশিক্ষণ হবে 16 আগস্ট। সেখানে থাকবেন বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শিবপ্রকাশ। এছাড়াও থাকবেন রাজ্য পর্যবেক্ষক সুনীল বনসাল। এই প্রশিক্ষণ শিবির শেষ হওয়ার পরই সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে জেলা সভাপতি বদলের প্রক্রিয়া সেরে নেওয়া হবে।